বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে বর্তমান প্রেক্ষাপটে একজন আইনের শিক্ষার্থী হিসেবে এটা আসলে আমাদের বলা দরকার। কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশ যে সময়টা পার করছে সাংবিধানিকভাবে, আইনগতভাবে, এটার নাম হচ্ছে সাংবিধানিক সংকট। গত কয়েকদিন আগে দেশে যে একটি উত্তাল পরিস্থিতির মাধ্যমে দেশ যে একটা ফ্যাসিবাদ রেজিমকে দেশ থেকে দূরীকরণ করছে, এখানে যারা যারা ছিল, সাধারণ ছাত্ররা ছিল, সাধারণ মানুষ ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, মূলত আপামর জনতা, আবাল বৃদ্ধ বনিতা, তারা সকলেই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এখন এটাকে বলা হয় মূলত গণবিপ্লব বা হচ্ছে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মূলত কয়েকভাবে হতে পারে। এই গণ অভ্যুত্থান হতে পারে বহির্বিশ্বের কোনো শক্তির দ্বারা, জনগণের নিজের শক্তির দ্বারা, অথবা অন্য কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে এই গণ অভ্যুত্থানটা হতেই পারে। আমাদের রাজনীতিবিজ্ঞান এটাই বলে থাকে মূলত। এখন গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় ভয় থাকে প্রতিবিপ্লবের ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, আমরা যদি দিই, মিশর। যেমন কয়েক বছর আগে মিশরে 2016 সালের দিকে প্রেসিডেন্ট মোবারককে সরিয়ে সেখানে ক্ষমতা দখল করেছিলেন জেনারেল মুরসি যখন ক্ষমতা দখল করে তখন জনগণের সেন্টিমেন্ট, জনগণের সমগ্র সমর্থন কিন্তু জেনারেল মুরসির উপরে ছিল। কিন্তু এক বছরের মধ্যেই মুরসিকে প্রতিবিপ্লবের মাধ্যমে ক্ষমতা থেকে ঠেকানো হয়। এখন দেখুন, বিপ্লবের যে মূল যে আগ্নেয়াস্ত্র, যে জনগণের ইচ্ছা, জনগণের ঐকান্তিক ইচ্ছা, যেটা আমাদের সংবিধানও বলে থাকে, জনগণের ঐকান্তিক ইচ্ছার কিন্তু ফলাফল কিন্তু আমাদের বর্তমান সংবিধান। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে সংবিধান, এই যে আমাদের যে বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পরে বর্তমান বাংলাদেশের যে বর্তমান সরকারের বৈধতা এবং হচ্ছে কীভাবে বৈধ হতে পারে, এটা নিয়ে কথা বলবো মূলত। দেখুন, 8 আগস্ট যখন সাংবিধানিক অনুচ্ছেদ 106-এর মাধ্যমে যখন দেশ থেকে একটা ফ্যাসিবাদ সরকার চলে গেছে, তখন কিন্তু রাষ্ট্রপতি বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে একটি মতামত চেয়েছে অ্যাডভাইজারি জুরিসডিকশন হিসেবে। সেখানে কিন্তু বিচারকরা বলেছেন যে বর্তমান সরকারকে বৈধতা দেওয়া হবে যদি তারা বর্তমান প্রেসিডেন্টের অধীনে শপথ গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তারা সেখানে শপথ গ্রহণ করে, কিন্তু শপথ গ্রহণের করার পরে যে সবচেয়ে বড় যে এখানে যে ডিফল্ট রয়েছে, সেটি হচ্ছে তারা কিন্তু যে ফ্যাসিবাদ সরকারের সংবিধানের অধীনে তারা কিন্তু কি করেছে, তারা শপথ নিয়েছে। শপথ নেওয়ার পরও সেখান থেকে কিন্তু যে একটি যে লিমিটেশনস আছে, যেটাকে আইনের ভাষায় বলা হচ্ছে একাডেমিক লিমিটেশন, সেটা হচ্ছে কিন্তু সেখানে কিন্তু তারা পরোক্ষভাবে ফ্যাসিবাদ সরকারের সংবিধানকেই পরোক্ষভাবে বৈধ দিয়েছে। কিভাবে দিয়েছে? কেননা দুইভাবে দিয়েছে। তারা 72-এর সংবিধান বা পূর্বের সংবিধানকে তারা বহাল রেখেছে, এবং সেই সাথে ফ্যাসিবাদ সরকারের যে হচ্ছে একজন রাষ্ট্রপতি ছিল, সেই রাষ্ট্রপতির অধীনে তারা শপথ গ্রহণ করেছে। ঠিক দেখুন, এর দুদিন পরে কি হলো, দুদিন পরে 10ই আগস্ট সেখানে কিন্তু একটা জুডিশিয়াল কু, যেটাকে বলে আসলে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারা কিন্তু সেই প্রতিবিপ্লবটি করতে পারেনি। কিন্তু বাংলাদেশে কিন্তু বর্তমানে এখনও প্রতিবিপ্লবের সম্ভাবনা রয়েছে। যেমন যদি আমরা এখানে কয়েকটি কেস খেয়াল করি, এখানে হচ্ছে আপনার যে পাকিস্তানের যে বিষয়টি যদি আমরা তাকাই, সেখানে কিন্তু এই ধরনের গণ অভ্যুত্থান, সেটা কিন্তু তাদের সাথে ডাল ভাতের মতো। যেখানে কয়েকটি বিখ্যাত কেস রয়েছে, বেগম নুসরাত ভুট্টো ভার্সাস চিফ অফ আর্মি স্টাফ, মালিক গোলাম জিলানি ভার্সাস পাঞ্জাব প্রভিন্স অফ পাঞ্জাব। এই দুইটি কেসের মাধ্যমে সামরিক শাসনকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছিল পরবর্তী সংসদ নির্বাচনে। ঠিক তেমনি আমরা যেহেতু আমাদের সংবিধানও কিন্তু সেটাই বলে, অনুচ্ছেদ 142 অনুযায়ী বর্তমান সরকারকে বৈধতা দেওয়ার একটাই রূপরেখা আছে, সেটা হচ্ছে পরবর্তী সংসদের মাধ্যমে যে হচ্ছে একটা সবচেয়ে বেশি মেজরিটি, 2/3 মেজরিটির মাধ্যমে তারা বর্তমান সরকারকে বৈধতা দিতে পারবে। সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী বর্তমান সরকার কিন্তু একটা অবৈধ সরকার। এখন আপনারা আমাকে গালি দিতে পারেন, কিন্তু একজন আইনের ছাত্র হিসাবে এটা আমার বলতেই হবে, এটা হচ্ছে সাংবিধানিক সংকট।
বর্তমানে এই সংকট থেকে উত্তরণের উপায় কি? এই উপায়টি কিছুদিন আগে বলেছিলেন আমাদের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক কিংবদন্তি একজন বাংলাদেশের ফরহাদ মজহার। তিনি বলেছিলেন এই উত্তরণ থেকে উত্তোলনের একটি উপায়, সেটি হচ্ছে বর্তমান যিনি ডক্টর ইউনূস, তিনি হচ্ছে নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করবেন এবং রাষ্ট্রপতি, আগের সরকারের যে রাষ্ট্রপতি তার কাছে কি করবে? পদত্যাগ করবে। দেখুন এই দুইটি ঘটনার একটিও কিন্তু এখন পর্যন্ত হয়নি। যদিও আমরা গণমানুষ, আমরা আসলে লেম্যান, আমরা অনেকেই এই আইনটি জানি না বা বৈধতার বিষয়টি জানি না, কিন্তু বর্তমান সরকার কিন্তু এই কার্যকরণগুলো না করার ফলে বর্তমান সরকার কিন্তু একটা অবৈধ সরকার। এই সরকারকে বৈধ দেওয়ার উপায় হচ্ছে দুইটি। একটা হচ্ছে 142 ধারা অনুযায়ী পরবর্তী যে সংবিধান, পরবর্তী হচ্ছে যে সরকার আসবে, তারা বর্তমান এই সরকারকে বৈধতা দিবে, যেমনটি দিয়েছিলেন প্রেসিডেন্ট এরশাদ এর আগে। এরপরে আরেকটি হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করবেন কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। ডক্টর ইউনূস যখন নিজেকে সাংবিধানিকভাবে বা হচ্ছে অন্য কোনোভাবে গণবিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, আরে জনগণের বিপ্লবের সামনে, জনগণের ম্যান্ডেটের সামনে সংবিধান বলে কিছু থাকতে পারে না, যেখানে অনুচ্ছেদ 7-এই বলা হয়েছে যে এই দেশের মালিক হচ্ছে আমাদের জনগণ। জনগণ যা চাইবে, উইলফুল এক্সপ্রেশন অফ দ্য পিপল, যে জনগণ যা চাইবে তার মূল ভিত্তি হবে সংবিধান। এখন যদি আপনি ফ্যাসিবাদ সরকারের সংবিধানকেই মেনে নেন এবং তাদের সংবিধান অনুযায়ী যদি আপনি শপথ গ্রহণ করে থাকেন, তাহলে কিন্তু আপনি পরোক্ষভাবে ফ্যাসিবাদ সরকারকে সমর্থন করছেন এবং আইন অনুযায়ী বহির্বিশ্বে সেই ফ্যাসিবাদ সরকারের রেজিমে কিন্তু চালু রয়েছে, যদিও বর্তমানে কাগজে কলমে সেটি নেই, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে কিন্তু সেটিই বলে থাকে আসলে। এখন বর্তমান এই সংকট থেকে উত্তরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী, দুঃখিত এতগুলো কথা বলার কারণে। আমি আসলে কেউই না, কিন্তু একজন আইনের শিক্ষার্থী হিসাবে আমার দায়বদ্ধতা থেকে এতটুকু বলতে চাই, বর্তমান সরকারকে যদিও আমরা সবাই বৈধ বলে থাকি, কিন্তু হচ্ছে বর্তমান সরকার কিন্তু একটা মানে সিস্টেমেটিক একটা অবৈধ সরকার। দ্রুত চাইব জনগণের যে রক্ত যেন বৃথা না যায়, আবার যেন প্রতি বিপ্লব না হয়, জনগণের যে ঐকান্তিক ইচ্ছা, এত 17 বছর পর জনগণ যে একটা ফ্যাসিবাদ রেজিম থেকে মুক্তি পেয়েছে, এই মুক্তিটা যেন চিরস্থায়ী হয়, এই মুক্তি যেন খানিক সময়ের জন্য না হয়। তাই আমি সকল রাজনৈতিক দল, উপদেষ্টা মণ্ডলী এবং বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য নাগরিকদের, সচেতন নাগরিকদের আমন্ত্রণ জানাবো, আপনারা পরামর্শের মাধ্যমে অতি দ্রুত এই সাংবিধানিক এই সংকটের মোকাবেলা করবেন। আমি আমার এতগুলো কথা বলার কারণে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি আসলে দুঃখিত। আমি আসলে কারো সাপোর্ট করছি না, কিন্তু বর্তমান যে আসলে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমি আমার যতটুকু ধারণা বা যতটুকু আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞান, সেখান থেকে এতটুকু বললাম। যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন, প্লিজ কেউ হয়তো গালাগালি করবেন না। যদি আমার কথাটা ভুল হয়ে থাকে, আমি বিজ্ঞ আইনজীবীদের কাছে বা সংবিধান বিশেষজ্ঞদের কাছে অনুরোধ করব আপনারা আমার ভুলটি শুধরানোর জন্য আমাকে বলবেন, কিন্তু কেউ শুধু শুধু গালিগালাজ করবেন না। আমি যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই, একটা দেশ তো আইন ছাড়া চলতে পারে না, আমি কিন্তু আইন অনুযায়ী কথাগুলো বললাম। সবাইকে ধন্যবাদ এবং বর্তমান সরকারের জন্য শুভকামনা। আমরা চাই একটি ন্যায়লব্ধ সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ নির্মাণের প্রত্যয়ে বর্তমান সরকারকে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছে এবং অতি দ্রুত একটি সকল দলের সহাবস্থানে একটি সুষ্ঠু নির্বাচন হোক, অবশ্যই এই খুনিদের বিচার করার পরে। ধন্যবাদ সকলকে।